শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সভাপতি। অনেকগুলো গল্পের বই আর ১০-১২খানা উপন্যাস লিখেছেন রামহরিবাবু। তার বইগুলোর ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম: প্রলয়ের আগুন, ডাইনির আর্তনাদ, রক্তের হুঙ্কার, ডাকাতের খাড়া, কাটামুন্ডুর নাচ, এই সব। রামহরিবাবুর ধারণা শরৎচন্দ্রের পরে তার মতো ভালো কেউ তো লিখতে পারেই না, উপরন্তু শরৎচন্দ্রের চাইতেও তিনি ভালো লেখেন। কিন্তু দুঃখের কথা এই যে ধারণাটা তিনি ছাড়া আর কারো নেই। এত রাশি রাশি বই লিখলেন, অথচ লোকে তার কদর বুঝল না। কুড়িয়ে বাড়িয়ে সবশুদ্ধ ৫০খানার বেশি বই এ পর্যন্ত তার বিক্রি হলো না। সাধে কি জাতির অধঃপতন হচ্ছে? ওই পঞ্চানন শিকদার নিতান্তই সেদিনকার ছোকরা, এখনো ভালো করে গোঁফ ওঠেনি, আর তার বই কিনা ঝড়ের বেগে কাটতি হয়ে যায়। অথচ তিনি, যিনি শরৎচন্দ্রের চাইতেও ভালো লেখেন, তার বই কাটে পোকাতে। ধিক ধিক! পোকায় কাটা বইগুলোর দিকে করুণ চোখে তাকিয়ে রামহরিবাবু বারবার বাঙালি জাতিকে ধিক্কার দিতে থাকেন। শুধু কি এই, বাংলাদেশে কতই তো সভা সমিতি হচ্ছে, সেদিনকার ছোকরা পঞ্চানন শিকদার পর্যন্ত সভাপতি হয়ে গলায় মোটা মোটা মালা পরে। এই দেখে রামহরিবাবুর উত্তেজনায় হার্টের ক্রিয়া বন্ধ হয়ে আসতে চায়। কোনো সভায় এ পর্যন্ত তাকে কেউ সভাপতি হতে ডাকলো না। বড় বড় মিটিং এর কথা না হয় ছেড়েই দিলাম, পাড়ার সরস্বতী পুজোয় পর্যন্ত বাইরে থেকে লোক ডেকে এনে সভাপতি করা হয়। অথচ তিনি যে সকলের চোখের সামনে সূর্যের মতো একেবারে জ্বলজ্বল করে জ্বলছেন, এটা কারো মনেই পড়ে না। এরই নাম হচ্ছে প্রদীপের নিচে অন্ধকার। এই সব গবেষণা করে রামহরিবাবু যখন সন্ন্যাসী হওয়ার জন্য গেরুয়া ছোপাচ্ছিলেন, এমন সময় একটা কাণ্ড ঘটে গেল। ভগবান অন্তর্যামী, রামহরিবাবুর মনের বেদনা তিনি বুঝলেন। সেদিন সকালে দাড়ি কামাচ্ছেন রামহরিবাবু, সবে গালের একটা দিক কামিয়েছেন। এমন সময় শুনতে পেলেন বাইরে তার চাকর বুদ্ধুর সঙ্গে কে যেন কথা বলছেন। রামহরি বটব্যালের বাড়ি এইটে? হ, কর্তা কি কামে আইছেন? তাকে একটা সভায় সভাপতি হবার জন্যে। সভাপতি? তিনি আবার সভার পতি হইবেন কেন? আমার মা ঠাইনের পতি তো তিনি ওইয়াই আছেন। লোকটি কি যেন বলতে যাচ্ছিল, এর মধ্যেই ক্যাঙ্গারুর মতো একখানা সমুদ্র লঙ্ঘন লম্ফ দিয়ে এসে পড়েছেন রামহরিবাবু। এক গালে সাবান, হাতে খুর, চেহারাখানা যা খোলতাই হয়েছে বলবার নয়। দেখে লাফিয়ে ৩ পা সরে গেল বুদ্ধু। বললে, কর্তা, অমন খুর লইয়া ধাইয়া আইলেন কেন? খেপছেন নাকি? যা যা বেটা গারল, ভেতরে যা। এক ধমকে নার্ভাস বুদ্ধুকে আরো নার্ভাস করে দিয়ে প্রসন্ন দৃষ্টিতে রামহরিবাবু আগন্তুকের দিকে তাকালেন। তারপর আধগাল দাড়ি আর সাবান নিয়ে তিনি একগাল হাসি হাসলেন। আমি রামহরি বটব্যাল, কি চাই আপনার? আপনি রামহরিবাবু? নমস্কার নমস্কার। আপনাকে আমাদের একটা সাহিত্য সভার সভাপতি হবার জন্যে। আসুন আসুন, বসুন। ওরে বুদ্ধু, বাবুকে শিগগির চা এনে দে। কৃপণতার জন্য রামহরিবাবু বিখ্যাত। তার দোরগোড়া থেকে ভিখিরি ঠ্যাঙা খেয়ে যায়। পাত কুড়োবার মতো কিছু পায় না বলে বাড়িতে কাক পর্যন্ত পড়ে না। এহেন লোক কিনা খুশির আতিশয্যে আগন্তুককে হাফ কাপ ঝোলা গুড়ের চা খাইয়ে দিলেন। তারপরে শুরু হলো আসল গল্প। মার্টিনের রেলগাড়িতে প্রচন্ড ছারপোকার কামড় খেতে খেতে রামহরিবাবু এসে নামলেন একটা ছোট স্টেশনে। স্টেশনের নাম বাঁশতলা। যে লোকটি তাকে সঙ্গে করে নিয়ে এসেছে তার নাম গজেন তফাদার। কথায় কথায় রামহরিবাবু জানতে পেরেছেন সে গ্রামের নাট্য সমিতির সেক্রেটারি, এ গায়ে ও গায়ে যাত্রা করে বেড়ায়। খবরের কাগজে সাহিত্য সমিতির হিড়িক দেখে তাদেরও সাহিত্য করবার শখ হয়েছে।
তাই তারা রামহরিবাবুকে সভাপতি করবার জন্য ধরে এনেছে। রামহরিবাবু জিজ্ঞেস করেছিলেন, আমার সব বই পড়েছেন আপনি? খেপেছেন আপনি? বিড়িতে টান দিয়ে গজেন তফাদার জবাব দিয়েছিল, আমার সময় কোথায় বলুন দেখি? দিনরাত যাত্রার পাঠ মুখস্থ করেই সময় পাই না, তো বই পড়ব। দু একখানা যাত্রার বই যদি লিখতেন স্যার, তাহলেও বা কথা ছিল। মুহূর্তে ভারী ক্ষুণ্ণ হয়ে গেলেন রামহরিবাবু। ইচ্ছে করলো গজেনের লম্বা লম্বা কান দুটো ধরে বেশ করে ঝাঁকিয়ে দেন, কিন্তু মনের ভাব গোপন করে বললেন, তবে আমি যে লিখি সেটা জানলেন কি করে? আমি কেমন করে জানবো মশাই? আমাদের যাত্রার দলে যে হনুমান সাজে, সে গদাইশীল আগে কলকাতায় ছাপাখানায় কম্পোজিটর ছিল। তাকে জিজ্ঞেস করলাম কোনো সাহিত্যিককে চেনে নাকি। সে আপনার পাতালের আগুন নাকি একটা কম্পোজ করেছিল, প্রুফ নিয়েও গিয়েছিল আপনার বাড়িতে। তার কাছেই আপনার নাম ঠিকানা পেলাম আর কি। সে বললে আপনি বেড়ে লেখেন পাতালের আগুন। রামহরিবাবু বাধা দিয়ে বললেন, প্রলয়ের আগুন। ওই হলো স্যার, প্রলয় হলেই সব পাতালে চলে যায় কিনা? তা আপনার বইয়ের ৮-১০ পাতা সে পড়েছে, বলেছে ১০ পাতাতেই নাকি আপনি ১০টা খুন ঘটিয়ে দিয়েছেন। শুনে আমাদেরও আপনার উপর খুব ভক্তি হয়েছে স্যার। ১০ পাতায় ১০টা খুন! আপনি স্যার অসাধারণ লোক। রামহরিবাবুর ইচ্ছে হয়েছিল তক্ষুনি বাড়ি ফিরে যান, কিন্তু সভাপতি হওয়ার প্রলোভনটা কম নয়। না হয় তার লেখা এরা পড়েইনি, কিন্তু তাতেই বা ক্ষতি কি? বক্তৃতার চোটে মুখ দিয়ে এমন আগুন তিনি ছড়িয়ে দেবেন যে চারিদিকে দাউ দাউ করে জ্বলে যাবে। এরা বুঝতে পারবে তিনি একেবারে কেউকেটা নন। অতএব শেষ পর্যন্ত গজেনের সঙ্গে তিনি এসে নামলেন বাঁশতলা স্টেশনে। আশা ছিল স্টেশনে তাকে দেখবার জন্য কাতারে কাতারে লোক দাঁড়িয়ে থাকবে, কিন্তু জনপ্রাণীর চিহ্ন নেই। একজন পিলে রোগী স্টেশন মাস্টার আর জন তিনেক হেলে চাষা স্টেশনময় ছুটাছুটি করে বেড়াচ্ছে। রামহরিবাবুর মনটা আরো একবার খারাপ হয়ে গেল। গজেন এসে বললে, দাঁড়িয়ে আছেন কেন, চলুন। কোথায় যেতে হবে? আমাদের গায়ে। সে আবার কোথায়? শিয়ালপাড়া। শিয়ালপাড়া? সে আবার কতদূর? বেশি নয়, কোষ দুয়েক। কোষ দুয়েক? গাড়ি কই? গজেন অবাক হয়ে গেল। গাড়ি? এ কি স্যার কলকাতা শহর পেয়েছেন? টুপ করে ট্রাম গাড়িতে চাপলেন আর ঝুপ করে ধর্মতলা গিয়ে নামলেন। এ স্যার পাড়াগা। কিন্তু ২ কোষ রাস্তা হাঁটবো কি করে? অন্তত একটা গরুর গাড়ি। গরুর গাড়ি? গজেন মুখ ভেঙচে উঠল। একটা গাড়ির আজকাল ভাড়া কত জানেন? অন্তত ২.৫ টাকা। কে দেবে মশাই, আপনি? রামহরিবাবু মাথা নেড়ে জানালেন যে তিনি দেবেন না। তাহলে হাঁটুন হাঁটুন, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। কাছাকাছি গোটা ২ শিয়াল খেপেছে, কামড়ালেই জলাতঙ্ক। ওরে বাবা! লাফিয়ে উঠে রামহরিবাবু ছুটতে শুরু করেন। গজেন চেঁচিয়ে বললে, থামুন স্যার থামুন, অমন ঘোড়ার মতো আদারে পাদারে ছুটবেন না। এখানকার জঙ্গলে আবার কেউটে সাপের আমদানি বেশি। রামহরিবাবুর ভয়ে প্রায় শিবনেত্র হবার দাখিল। তবু সভাপতি হবার লোক, পঞ্চানন শিকদারকে যে করে হোক টেক্কা দিতে হবে। বেলা ২টোর সময় ১ হাঁটু ধুলো নিয়ে রামহরিবাবু যখন শিয়ালপাড়ায় এসে পৌঁছলেন, তখন তার প্রায় দম আটকে আসছে। জংলা ছোট গ্রাম, কয়েক ঘর গৃহস্থ, বেশিরভাগেরই দৈন্যদশা। সভাস্থলের নমুনা দেখেই সভাপতির হয়ে এলো। একটা আধ ভাঙা চণ্ডী মণ্ডপে চাটাই বিছিয়ে রামহরিবাবুকে বসতে দেওয়া হলো। তারপর আস্তে আস্তে ২-৪ জন করে ভিড় জমাতে লাগলো তার পাশে। পাঠশালার বুড়ো পণ্ডিত মশাই এসে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিলেন রামহরিবাবুকে। এইবার বেশ করে কেশে নিয়ে বললেন, আপনার বই আমার বড্ড ভালো লাগে স্যার, খাসা লেখা আপনার। রামহরিবাবুর অত্যন্ত আনন্দ হলো। এখানকার সবাই তাহলে গজেনের মতো নয়,
দু একজন পড়ুয়া লোকও আছে। আমার কি কি বই পড়েছেন আপনি? কেন স্যার, ব্যাকরণ সুধা, বালকবোধ, প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িনি কি? আহাহা, কি চমৎকার প্রকরণ লিখেছেন আপনি! পড়তে পড়তে আমার কান্না পেয়ে গিয়েছিল। কিন্তু ব্যাকরণ ট্যাকরণ তো আমি লিখিনি। সে কি, আপনার নাম অশ্বপতি কাব্যচঞ্চু নয়? কি আশ্চর্য, লোকটা রামহরিবাবুর নাম পর্যন্ত জানে না, অথচ কোনো এক অশ্বপতি না অশ্বডিম্ব ঠাউরে বসে আছে। চটে গিয়ে তিনি বললেন, না মশাই, আমি অশ্বটস্য নই, ও নামের কোনো লোককে আমি চিনি না। ধ্যাত, তাহলে খালি খালি এলাম, শুধু সময় নষ্ট, বলে পণ্ডিত মশাই উঠে চলে গেলেন। এবার এগিয়ে এলেন কবিরাজ মশাই। আমাশয় প্রকরণ আর সহজ পাচন নির্মাণ বই দুটো আপনারই লেখা তো? রামহরিবাবু সরসে বললেন, না। তাহলে আপনি কৃতান্ত কুমার মারণরত্ন নন? না না, আমার নাম রামহরি বটব্যাল। তাই নাকি? বিরক্ত মুখে কবিরাজ বললেন, গজা হতভাগা তো তা বললে না, খালি খালি বেতো পা নিয়ে ছুটে এলাম, দূর দূর। কবিরাজ প্রস্থান করলেন। তারপর আস্তে আস্তে আর সবাই। একা চণ্ডীমণ্ডপে রামহরি বসে রইলেন। রাগে তার গা জ্বলতে লাগলো। ইতিমধ্যে কোত্থেকে একটা ডাবা হুকো সেজে এনেছে গজেন। বললে, তামাক ইচ্ছে করুন, তারপর চলুন, সভায় যাই। সক্রোধে রামহরি বললেন, সভা না হাতি, খালি খালি আমাকে ভোগান্তি করতে কেন নিয়ে এলেন বলুন দেখি? গজেন মধুর হেসে জবাব দিলে, আহাহা, চটছেন কেন স্যার? পারাগা জায়গা এমন হয়েই থাকে। নিন নিন, তামাকটা খেয়ে ফেলুন, তারপর সভায় যাওয়া যাবে। অগত্যা হুকোটা হাতে নিয়ে একটা টান দিলেন রামহরিবাবু। কিন্তু সে কি সোজা তামাক? টান দেবার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে একেবারে মূর্ছার উপক্রম। সামলে নিয়ে রামহরিবাবু ক্ষেপে উঠলেন, এ কি কাণ্ড মশাই! কি হলো স্যার? এ তামাক না গাঁজা? উফ, আর একটু হলে প্রাণটা আমার বেরিয়ে যেত। ও কিছু না স্যার। তেমনি মিষ্টি করে হেসে গজেন বলল, দা কাটা তামাক একটু করা হবেই, ওসব না হলে যাত্রাই জমে না। কিন্তু আমি তো যাত্রা করতে আসিনি। না না, সভা করতে এসেছেন। একই কথা স্যার, আসলে তো বক্তৃতা করাই। নিন, এবারে উঠুন। সভা পর্বের বিস্তারিত বর্ণনা না করাই ভালো। একটা খোলা মাঠে খান কয়েক চাটাই পাতা, আর একদিকে একখানা পায়া চেয়ার। সভাপতির আসন। চেয়ারে বসতে গিয়ে একটুর জন্য ধরাসজ্জার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন রামহরিবাবু। সভায় লোক হয়েছে গোনাগুন্তি 15 জন। 7-8টি কালো কালো ন্যাংটো ছেলে মেয়ে, 2 জন চাষা, গজেন আর জন 5 ভদ্রলোক। মাল্যদান হলো না, প্রস্তাব হলো না, উদ্বোধন সঙ্গীত হলো না। রামহরিবাবুর বুক ভরা আশা যেন ধক করে নিবে গেল। কিন্তু ঘাবড়ালে চলবে না। মনে মনে শক্ত করে কোমর বাঁধলেন তিনি। হোক ছোট সভা, নাই বা থাকুক মালা, কিন্তু তিনি পিছুপা হবেন না। বক্তৃতার তোড়ে এমন আগুন ছুটিয়ে দেবেন যে এই 15 জন লোকেরই মাথা ঘুরে যাবে। সুতরাং তিনি আরম্ভ করলেন, বন্ধুগণ, অদ্যকার এই বিরাট জনসভায় আমাকে সভাপতির আসন দিয়া আমাকে আপনারা যেভাবে সম্মানিত করিয়াছেন, সেজন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি জানি এই আসনের যোগ্য আমি নই। হঠাৎ পেছন থেকে চিৎকার উঠল, পালাও পালাও! আতকে রামহরিবাবু থেমে গেলেন। কি হয়েছে? জমিদারদের লাঠিয়াল আসছে, বিনা অনুমতিতে তার জমিতে সভা করা হচ্ছে, তাই লাঠিয়াল পাঠিয়েছে। বলছে আগে সভাপতির মুন্ডুটা দুফাক করে তারপর। বাকিটা শোনবার আর সময় ছিল না। বাবা গো বলে রামহরিবাবু ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলেন। কোথায় কোন দিকে তিনি জানেন না। মুহূর্তে সেখানে সভার চিহ্ন মাত্র রইল না। ওদিকে রামহরিবাবু ছুটলেন। ভুঁড়িটা মস্ত একটা ফুটবলের মতো আগে আগে দৌড়চ্ছে, পেছনে দৌড়চ্ছে শরীর।
তারপরই ঝপ ঝপাস করে একটা শব্দ। হ্যাঁ, এতক্ষণে সভা জমেছে বটে। একটা পচা ডোবার বুক সমান কাদার ভেতর থেকে রামহরিবাবু ওঠার চেষ্টা করছেন, কিন্তু উঠতে পারছেন না। জলে কাদায় তার বিরাট শরীরটাকে দেখাচ্ছে একটা জলহস্তির মতো, আর ডোবার চারদিকে দুয়েক লোক জড়ো হয়েছে। গজেন আছে, পণ্ডিত মশাই আছেন, কবিরাজও আছেন। পরমানন্দে সবাই রামহরিবাবুর দুর্গতিটা উপভোগ করছে। এইবারে সত্যি সত্যি বিরাট সভা, আর রামহরিবাবু সত্যিকারের সভাপতি। কলকাতা ফিরে রামহরিবাবু ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে আছেন। বুদ্ধু তার সর্বাঙ্গে মলম মাখাচ্ছে। হঠাৎ চোখ মেলে রামহরি করুণ স্বরে ডাকলেন, বুদ্ধু, আইকা, কোনোদিন কোথাও সভাপতি হোসনে, বুঝলি? আইকা বুঝেছি বাবু, আমি আমার পরিবারের পতি হইয়াই সুখে আসি, শোভা টোবার পতি হম কোন দুঃখে। বীরের মতো জবাব দিলে বুদ্ধু। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।